হ্যালো স্টুডেন্টস, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা দ্বিঘাত সমীকরণের গঠন পদ্ধতির ওপর বেশ কিছু অঙ্ক আমরা প্র্যাকটিস করতে চলেছি। 4-5টি অঙ্ক আমরা প্র্যাকটিস করতে চলেছি। আমরা আস্তে আস্তে 4-5টা করতে করতে এরকমভাবে প্রায় 50টা-100টা দ্বিঘাত সমীকরণের গঠন পদ্ধতির ওপর অঙ্ক প্র্যাকটিস করব। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের ভিডিওর অঙ্ক প্র্যাকটিস শুরু করা যাক। তো প্রথম অঙ্ক যেটা, সেটা হচ্ছে আয়তকার জমির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার ও দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 3 মিটার কম। তাহলে দ্বিঘাত সমীকরণ গঠন করো। প্রশ্নে বলা আছে আয়তকার জমির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 3 মিটার কম। তাহলে এক্ষেত্রে দ্বিঘাত সমীকরণটা কি হবে? এর জন্য আমাদের জানা দরকার আয়তকার জমির কর্ণের দৈর্ঘ্য এর ফর্মুলা কি। অর্থাৎ একটা আয়তক্ষেত্র আছে, এরকম একটা আয়তক্ষেত্র আছে, এই আয়তক্ষেত্রে এটা হচ্ছে কর্ণ। এই কর্ণটাকে আমরা কি করে দৈর্ঘ্য আর প্রস্থের মাধ্যমে প্রকাশ করব? কর্ণ, আয়তক্ষেত্রের কর্ণ মানে রুট দৈর্ঘ্যের স্কয়ার প্লাস, আচ্ছা এই দিকটার জায়গা হবে না তো আমি এইভাবে লিখছি, আয়তক্ষেত্রের কর্ণ মানে কি হয়? রুট দৈর্ঘ্যের স্কয়ার প্লাস প্রস্থ তার স্কয়ার। এটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। কোনো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি? রুট দৈর্ঘ্যের স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এইভাবে একটা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পরিমাপ করা হয়। এবার মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে কেন আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য রুট দৈর্ঘ্যের স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার? তার কারণ হচ্ছে এই আয়তক্ষেত্রে যখন আমি এরকমভাবে একটা কর্ণ আঁকবো, তখন এইখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে। এইখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে, যেখানে এই কর্ণটা অতিভুজ হিসাবে কাজ করবে। যেখানে এই কর্ণটা সমকোণী ত্রিভুজের অতিভুজ হিসাবে কাজ করবে। আর বাকি দুটো, এটা লম্ব আর এটা হচ্ছে ভূমি, এটা লম্ব আর এটা হচ্ছে ভূমি। তাহলে অতিভুজটা যখন আমরা বার করতে যাব, কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজটা যখন বার করতে যাব, তখন আমাদের প্রয়োজন হয় পিথাগোরাসের উপপাদ্য। উপপাদ্যের প্রয়োজন হয়। একটা সমকোণী ত্রিভুজে লম্ব আছে, ভূমি আছে আর অতিভুজ আছে। তো এবার আমরা যখন অতিভুজ বার করতে যাব, তখন আমাদের প্রয়োজন হয় পিথাগোরাসের উপপাদ্য। এই উপপাদ্যটা কি? উপপাদ্যটা হচ্ছে লম্ব স্কয়ার। আচ্ছা আমি একটু নাম দিচ্ছি। এটা মনে করো এ বি সি ডি, এটা মনে করো এ বি সি ডি অতিভুজ। এখানে ত্রিভুজ হচ্ছে এডিসি, এখানে ত্রিভুজ হচ্ছে এডিসি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এবিসিডি আয়তক্ষেত্র, এখানে কর্ণ হচ্ছে এসি। তো যখন আমি কর্ণ ড্র করেছি, তখন এখানে দুটো সমকোণী ত্রিভুজ তৈরি হয়। একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে এডিসি আর আরেকটা সমকোণী ত্রিভুজ হচ্ছে এবিসি। তো যখন আমি অতিভুজ বার করতে যাব, তখন প্রয়োজন হয় পিথাগোরাসের উপপাদ্য। সেটা কি? সেটা হচ্ছে লম্বের স্কয়ার। লম্বটা হচ্ছে এখানে ডিসি, তাহলে ডিসি তার স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এডি তার স্কয়ার। লম্ব স্কয়ার
প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। অতিভুজ হচ্ছে এসি, তাহলে এসি তার হোল স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, লম্বের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। তাহলে আয়তক্ষেত্রে যখন আমরা কর্ণ ড্র করি তখন কর্ণটা অতিভুজ হিসাবে কাজ করে, আর লম্ব আর ভূমি তখন দৈর্ঘ্য আর প্রস্থ হিসাবে কাজ করে। তো কর্ণটাকে যদি আমি অতিভুজ মনে করি আর লম্ব আর ভূমিটাকে যদি আমি দৈর্ঘ্য আর প্রস্থ মনে করি, আর সেইখানে যদি আমি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি, তাহলে এইটা চলে আসে দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার ইকুয়াল টু কর্ণের স্কোয়ার। তাহলে কর্ণ কত হবে? রুট আন্ডার দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। ওকে, তাহলে এইভাবে যে কোনো আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য পরিমাপ করা হয়। যে কোনো আয়তক্ষেত্রে কর্ণ মানে কি বোঝায়? রুট দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। ওকে, তো আমাদের এই আয়তকার জমির কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 15 মিটার। দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে একটা রিলেশন বলে দিয়েছে। কি রিলেশন? যে দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 3 মিটার কম, দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 3 মিটার কম। তার মানে আমি যদি প্রস্থটাকে ধরো x মিটার ধরলাম, তাহলে দৈর্ঘ্যটা কত হবে? দৈর্ঘ্য বলেছে প্রস্থের চেয়ে 3 মিটার কম, প্রস্থের চেয়ে 3 মিটার কম, তো প্রস্থটাকে আমি ধরে নিয়েছি x মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে? এর থেকে 3 মিটার কম, অর্থাৎ x মাইনাস 3 মিটার। কত হবে বন্ধুরা? x মাইনাস 3 মিটার। ওকে, তো আমি এখান থেকে দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি, দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি। তাহলে কর্ণের দৈর্ঘ্য আমি সহজেই বার করতে পারবো। তাহলে কর্ণের দৈর্ঘ্যটা তাহলে কত হবে? কর্ণের দৈর্ঘ্য হবে রুট দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার, তার মানে রুট এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। এবার কর্ণের দৈর্ঘ্য কত বলেছে? কর্ণের দৈর্ঘ্য বলেছে 15 মিটার, তাহলে ইকুয়াল টু 15। এবার এখান থেকে আমি দ্বিঘাত সমীকরণ সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে যদি আমি এটাকে প্রথমে আমি কি করব? এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই রুটটাকে ওইদিকে নিয়ে যাব। ওইদিকে নিয়ে গেলে কি হবে? 15 স্কোয়ার হবে। কি হবে? রুটটাকে যদি আমি তুলে দিয়ে রুটটাকে যদি আমি ডান দিকে নিয়ে যাই, তাহলে 15 স্কোয়ার হবে, মানে এখানে যেই সংখ্যাটাই থাকুক না কেন তার স্কোয়ার হবে। ঠিক আছে, আমি যদি এখান থেকে রুটটা তুলে দিই তাহলে এইখানে স্কোয়ার হবে। ঠিক আছে, বা মনে করো এইখানে রুট রয়েছে আর এখানে একটা সংখ্যা রয়েছে, তো আমি যদি রুটটা তুলে দিই তাহলে এইখানটা স্কোয়ার হবে, মানে রুট তুলে দিলে ওদিকে স্কোয়ার হবে, এখানে রুট তুলছি ওখানে স্কোয়ার হবে। তাহলে 15 স্কোয়ার হয় 225, 15 স্কোয়ার হয় 225। এবার আমি নর্মাল ক্যালকুলেশন করব, এইটাকে ভেঙে নেব a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 225। এটাকে আমি a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ভেঙে দিলাম। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ 2ab মানে 6x প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার, তার মানে কত? 9। ওকে, আচ্ছা, এইবারে একটা দ্বিঘাত সমীকরণ এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণটা কি হলো? এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, তাহলে কত হচ্ছে? 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 মাইনাস 225 ইকুয়াল টু 0। 225টাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে হবে মাইনাস 225। তাহলে 2x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 216 ইকুয়াল টু 0। তাহলে যদি আমরা এবারে উভয় পক্ষে 2 দিয়ে ডিভাইড করি, উভয় পক্ষে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমাদের কাছে পড়ে থাকে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। যদি আমরা এক্স দিয়ে দুই পাশে ভাগ করে দিলাম, তাহলে
এক্স দিয়ে যদি আমরা ভাগ করে দিই এখানে পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 100 0। তো এটাই হচ্ছে আমাদের নির্ণীত দ্বিঘাত সমীকরণ। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথম অঙ্ক। প্রথমে অঙ্কটা পড়ে নিয়েছি। তো অঙ্কে বলা ছিল যে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার আর দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 3 মিটার কম। এখানে দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে একটা রিলেশন, একটা সম্পর্ক দেওয়া ছিল। কি সম্পর্ক? যে দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 3 মিটার কম, তাহলে আমি প্রস্থটাকে এক্স ধরে নিয়েছি। আমি এখান থেকে এই প্রস্থটাকে এক্স ধরে নিয়েছি। তাহলে দৈর্ঘ্য কত হবে? প্রস্থের চেয়ে 3 মিটার কম, তাহলে দৈর্ঘ্য হবে এক্স মাইনাস 3, এক্স মাইনাস 3। তাহলে দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি। এখন আমি বার করব কর্ণের দৈর্ঘ্য। তো আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কি হয়, মানে আয়তক্ষেত্রে কর্ণ কি হয়? রুট দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার। তাহলে রুট এক্স মাইনাস 3 তার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 15। ঠিক আছে, তারপরে রুটটাকে তুলে দিলাম, তাহলে ওই পাশে স্কোয়ার হলো, তারপরে এই ফর্মুলায় ভেঙে অবশেষে এটা চলে আসলো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 100 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের নির্ণীত দ্বিঘাত সমীকরণ। ওকে, আচ্ছা, তো আমাদের দ্বিতীয় অঙ্ক, সেকেন্ড অঙ্কে বলেছে যে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 ও তাদের বর্গের সমষ্টি হচ্ছে 117। তাহলে দ্বিঘাত সমীকরণটা নির্ণয় করতে হবে। আচ্ছা, দুটো বলেছে ধনাত্মক আর অখণ্ড সংখ্যা। আচ্ছা, তো একটা কাজ করা যাক, যে দুটো ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3, তাহলে ধরি একটি সংখ্যা এক্স, একটা সংখ্যা আমি এক্স ধরেছি। তাহলে অতএব অপর সংখ্যা কত হবে? একটা সংখ্যা যদি এক্স হয় তাহলে অপর সংখ্যা হবে এক্স প্লাস 3, তাই তো? এক্স প্লাস 3। একটা সংখ্যা এক্স, তাহলে অপর সংখ্যাটা হবে এক্স প্লাস 3। তাহলে ওদের মধ্যে অন্তর, মানে ওদের মধ্যে ডিফারেন্স বলো বা ওদের মধ্যে মাইনাস করে দেওয়া বলো, বা যাই হোক, ওদের মধ্যে অন্তর কত হবে? 3। একটা সংখ্যা এক্স, তাহলে অপর সংখ্যা এক্স প্লাস 3, তাহলে ওদের মধ্যে যদি আমি মাইনাস করি তাহলে কত আসবে? এক্স প্লাস 3 মাইনাস এক্স। তাহলে এক্স প্লাস 3 মাইনাস এক্স, এক্স আর এক্স কেটে যাবে, তাহলে 3 আসছে। হয়েছে? তাহলে কন্ডিশনটা মিলে যাচ্ছে। এর জন্য আমি ধরে নিয়েছি একটা সংখ্যা এক্স, তাহলে অপর সংখ্যা হচ্ছে এক্স প্লাস 3। ওকে, তো এইবার বলেছে তাদের বর্গের সমষ্টি 117। এদের স্কোয়ার করতে হবে এবং স্কোয়ার করে এদের প্লাস যোগফল করতে হবে, করে আসবে কত? 117। তাহলে করা যাক। অর্থাৎ তাহলে আমাদের সমীকরণটা অনেকটা এরকম হবে যে এদের বর্গ করছে, অর্থাৎ এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 117। এরকম প্রশ্নানুযায়ী এরকমই হবে, এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কত? 117। এবার আমরা ক্যালকুলেশন করে আমরা একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে যাব। তাহলে দ্বিঘাত সমীকরণটা নির্ণয় করা যাক। আচ্ছা, তো আমরা এটা পেয়েছি যে এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 117। তাহলে দ্বিঘাত সমীকরণটা কি হবে? এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস 3 তার হোল স্কোয়ার। এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দিয়েছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তো প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 117। তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 117। ওকে, তাহলে এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আসবে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 117 ইকুয়াল টু 0। ওকে,
তাহলে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, আচ্ছা 2 দিয়ে পরে ভাগ করব, আগে আমরা এটাকে আরেকটু ভালো করে নিই। 2x² প্লাস 6x মাইনাস 108 ইকুয়াল টু 0, ঠিক আছে, প্লাস 9 মাইনাস 117 প্লাস 9 মাইনাস 117, তাহলে মাইনাস 108 ইকুয়াল টু 0। তাহলে x² প্লাস 3x মাইনাস 54 ইকুয়াল টু 0। আমরা কি করলাম, 2 দিয়ে ভাগ করে নিয়েছি, ঠিক আছে, এই 2 দিয়ে ভাগ করে পাই, 2 দিয়ে ভাগ করে পাই, এটা আসবে x² প্লাস 3x মাইনাস 54 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের নির্ণীত দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, তো পরবর্তী অঙ্ক, সেখানে বলা আছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বর গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। সমীকরণটা কি হবে? আচ্ছা, ছোটবেলায় একটা কনসেপ্ট তোমরা পড়েছিলে, একটু মনে করে দেখো। ধরো আমি একটা সংখ্যা লিখছি 2 1 2 3 4 6 7 9 8 0 1 2 3, ঠিক আছে, এরকম একটা বড় একটা সংখ্যা লিখলাম। এবার তোমাকে বললাম যে এই সংখ্যাটা কত, মানে সংখ্যাটা কত, মানে কত হবে, এটা কত কোটি, কত লাখ বা কত এরকম ব্যাপার। তো তোমরা গুনতে কিভাবে? তোমরা গুনতে একক, দশক, শতক, হাজার, এটা হচ্ছে অযুত, এটা হচ্ছে লক্ষ, এটা হচ্ছে নিযুত, এটা হচ্ছে কোটি, তাই তো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ওকে, তো অনেক কোটি, যাই হোক দিচ্ছি, যাই হোক। তো এটা হচ্ছে 34 কোটি, 346 কোটি, ঠিক আছে, 346 কোটি 79 লাখ, এত এই সংখ্যাটা, ঠিক আছে। তো ছোটোবেলায় যখন কোনো বড় সংখ্যা দেখতে, অনেক ছোটোবেলায় মনে করো 2 3 4 যখন পড়তে, যখন কোনো একটা বড় সংখ্যা দেখতে, তখন এইভাবে তোমরা কাউন্ট করতে, এই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, ঠিক আছে। তো এখানে বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট। 2 অঙ্ক বিশিষ্ট হলে কি থাকবে? 2 অঙ্ক বিশিষ্ট হলে একক আর দশক থাকবে, শুধুমাত্র একক আর দশক থাকবে। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তার মানে একক থাকবে আর থাকবে দশক, একক থাকবে আর দশক থাকবে, ঠিক আছে। আচ্ছা, তোমরা এবার 2 অঙ্ক বিশিষ্ট, এই 2 অঙ্ক বিশিষ্ট যে কোনো একটা সংখ্যা কল্পনা করো। ধরো আমি বললাম 43, এটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, তাই তো? 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। আচ্ছা, এটাকে তো আমরা এভাবেও লিখতে পারি, 4 × 10 + 3 লিখতে পারি। কেন লিখতে পারি? এই 10টা কেন লিখেছি? 4টা কোথায় রয়েছে? এই 4টা রয়েছে দশকের অবস্থানে, আর 3টা রয়েছে এককের অবস্থানে, ঠিক আছে। 43 একটা সংখ্যা লিখেছি, তাহলে 3 হচ্ছে এখানে একক আর 4 হচ্ছে কি দশক। তো 4 যেহেতু দশকের জায়গায় রয়েছে, ওই জন্য 4-এর সাথে আমি 10 গুণ করতে পারি। আচ্ছা, তেমনি একইভাবে ধরো একটা সংখ্যা লিখছি, মনে করো 54, এটাকেও আমরা ভাঙতে পারি 5 × 10 + 4, ভাঙতে পারি তো, 5 × 10 + 4 ভাঙতে পারি। তার মানে এই 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা যদি থাকে, তাহলে সেটাকে কি করে ভাঙতে হয়, ×10 করে, তো সেটা তো বুঝে গেলাম, ঠিক আছে। তো এইবার বলেছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। এখানে কি বলেছে? একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তার মানে আমি যদি দশক স্থানীয় অঙ্কটাকে x ধরি, দশক, এই দশকটাকে যদি আমি x ধরি, ঠিক আছে, দশকটাকে আমি x ধরলাম, তাহলে একক কত হবে? একক কত হবে?
দশক স্থানে অঙ্ক অপেক্ষা 6 বেশি, মানে দশকের থেকে 6 বেশি, তার মানে এক্স প্লাস 6। ওকে, তাহলে দশক স্থানীয় অঙ্কটাকে আমি এক্স ধরে নিলাম, তাহলে একক কত হবে? এক্স প্লাস 6। তাহলে দশক হচ্ছে এক্স আর একক হচ্ছে এক্স প্লাস 6। ওকে, আচ্ছা, তাহলে সংখ্যাটা কি? একটা সংখ্যা যার একক স্থানীয় অঙ্ক জানি আর দশক স্থানীয় অঙ্ক জানি, তাহলে সেই 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কি হবে? 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কি হবে? দশকের সাথে আমরা কি করব? 10 মাল্টিপ্লাই করব, অর্থাৎ এই যে সংখ্যাটা হবে 2 অঙ্ক বিশিষ্ট, এই সংখ্যাটি কি হবে? 10 ইন্টু এক্স প্লাস এক্স প্লাস 6, এটা হচ্ছে সংখ্যা। তাহলে 10x প্লাস এক্স প্লাস 6, তার মানে 11x প্লাস 6, এটাই হচ্ছে আমাদের সংখ্যা। সংখ্যাটা কি হলো? 11x প্লাস 6। ঠিক আছে, তাহলে একক স্থানীয় অঙ্ক জানি, দশক স্থানীয় অঙ্ক জানি, আর সংখ্যাটাও জানি 11x প্লাস 6, সব পেয়ে গেছি। এবারে অঙ্কে কি বলেছে? অঙ্কে বলেছে অঙ্কদ্বয়ের গুণফল। কি বলেছে? অঙ্কদ্বয়ের গুণফল, মানে এক্স আর এক্স প্লাস 6 এদের মাল্টিপ্লিকেশন সংখ্যাটির চেয়ে, এটা হচ্ছে সংখ্যা, এই সংখ্যাটির চেয়ে 12 কম। অর্থাৎ অর্থাৎ এটার মানে হচ্ছে অঙ্কদ্বয়ের গুণফল মানে এক্স ইন্টু এক্স প্লাস 6, এই অঙ্কদ্বয়ের গুণফল কত হবে? সংখ্যাটির চেয়ে 12 কম। সংখ্যাটা ছিল 11x প্লাস 6, এর চেয়ে 12 কম। ওকে, তাহলে এবার এখান থেকে আমরা একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে যাব। তাহলে দ্বিঘাত সমীকরণটা কি হবে? এক্স স্কোয়ার প্লাস 6x ইকুয়াল টু 11x প্লাস 6 মাইনাস 12, ব্র্যাকেটটা আমি তুলে দিয়েছি। ওকে, আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস 6x ইকুয়াল টু 11x প্লাস 6 মাইনাস 12। ওকে, তো এই অঙ্কটা আমি এখন মুছে দিচ্ছি। তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 11x ইকুয়াল টু কত হবে? 6 মাইনাস 12, 6 মাইনাস 12 মানে মাইনাস 6। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, এটাই হচ্ছে আমাদের নির্ণীত দ্বিঘাত সমীকরণ। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে বোঝা গেল অঙ্কটা? অঙ্কে বলেছিল যে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, তাহলে আমি দশক স্থানীয় অঙ্কটা এক্স ধরে নিলাম, তাহলে একক স্থানীয় অঙ্কটা কত হবে? দশকের চেয়ে 6 বেশি, অর্থাৎ এক্স প্লাস 6, এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক। তো এবার তাহলে সংখ্যাটা কি হবে? সংখ্যাটা কি হবে? দশকের সাথে 10 গুণ করতে হবে প্লাস একক স্থানীয় অঙ্ক, অর্থাৎ এক্স ইন্টু 10 প্লাস এক্স প্লাস 6, 11x প্লাস 6, এটা হচ্ছে সংখ্যা। এবার অঙ্কে বলাই ছিল যে অঙ্কদ্বয়ের গুণফল অর্থাৎ এক্স আর এক্স প্লাস 6 এদের মাল্টিপ্লিকেশন কত হবে? সংখ্যাটার চেয়ে 12 কম, অর্থাৎ এক্স ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল টু 11x প্লাস 6 মাইনাস 12। এবার আমরা ক্যালকুলেশন করে দ্বিঘাত সমীকরণটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা, নেক্সট অঙ্কে বলা আছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন তার শতকরা তত টাকা লাভ হলো। মানে হচ্ছে যদি তিনি ঘড়িটি, মনে করো যে ঘড়িটি ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা, ঘড়িটার ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা, মানে তিনি ঘড়িটি এক্স টাকায় কিনেছেন, তিনি ঘড়িটি এক্স টাকায় কিনেছেন, তাহলে তার লাভ হয়েছে কত? X%, এই যে তার শতকরা তত টাকা লাভ হয়েছে, তার লাভ হয়েছে X%। তাহলে ক্রয় মূল্য কত? এক্স টাকা। আচ্ছা, বিক্রয় মূল্য কত বলেছে?
336 টাকা বলেছে, তাহলে বিক্রয় মূল্য বলে দিয়েছে কত? 336 টাকা। 336 টাকা বলে দিয়েছে বিক্রয় মূল্য। কি বলেছে? লাভ হয়েছে। তাহলে যদি লাভ হয়ে থাকে, লাভ হয়েছে মানে তাহলে লাভ কত হয়েছে? 336 মাইনাস এক্স টাকা। ধরো তুমি একটা ঘড়ি কিনেছো, 300 টাকা। তুমি একটা ঘড়ি কিনেছো কত? তুমি একটা ঘড়ি কিনেছো 300 টাকা। এটা হচ্ছে তোমার ঘড়িটার ক্রয় মূল্য। এবার তুমি ঘড়িটা বিক্রি করেছো কত টাকায়? 336 টাকায়। তাহলে তোমার লাভ হয়েছে। লাভ হয়েছে কত? 36 টাকা। কি করে? 336 মাইনাস 300, মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যটা হচ্ছে এক্স টাকা ধরে নিয়েছি, বিক্রয় মূল্যটা তাহলে 336 টাকা। তাহলে লাভ হয়েছে কত? 336 মাইনাস এক্স টাকা। এত টাকা লাভ হয়েছে। তাহলে এই যে লাভটা যে হয়েছে, ঠিক আছে, এই লাভ বলো বা ক্ষতি বলো, এটা সবসময় ক্রয় মূল্যের ওপর ডিপেন্ড করে। ঠিক আছে, লাভ বলো বা ক্ষতি বলো, তুমি লাভ করো বা ক্ষতি করো আর যাই করো, এটা সবসময় ক্রয় মূল্যের ওপর ডিপেন্ড করে। এটা সবসময় ক্রয় মূল্যের ওপর ডিপেন্ড করে। এইটুকু বিষয় তোমরা মাথায় রাখবে। লাভ হোক বা ক্ষতি হোক, এটা সবসময় ক্রয় মূল্যের ওপর নির্ভরশীল। লাভ হোক বা ক্ষতি হোক, এটা সবসময় ক্রয় মূল্যের ওপর নির্ভরশীল। লাভ হয়েছে কত? 336 মাইনাস এক্স টাকা। এটা ক্রয় মূল্যের ওপর নির্ভরশীল। ক্রয় মূল্য কত? এক্স টাকা। তাহলে আমরা বলতে পারি যে এক্স টাকায় লাভ হয়েছে 336 মাইনাস এক্স টাকা। আমরা বলতে পারি যে এক্স টাকায় লাভ হয়েছে 336 মাইনাস এক্স টাকা। 1 টাকায় লাভ হয়েছে 336 মাইনাস এক্স বাই এক্স টাকা। এত টাকা লাভ হয়েছে। এক্স টাকায় লাভ হয়েছে 336 মাইনাস এক্স টাকা। 1 টাকায় লাভ হয়েছে 336 মাইনাস এক্স বাই এক্স টাকা। তাহলে 100 টাকায় কত লাভ হবে? সেটাই হচ্ছে আমাদের শতকরা লাভ। 100 টাকায় কত লাভ হলো বা 100 টাকায় কত ক্ষতি হলো, সেটাই হচ্ছে আমাদের শতকরা লাভ বা ক্ষতি। 1 টাকায় লাভ হয়েছে এত টাকা, তাহলে 100 টাকায় লাভ হয়েছে কত? এত ইন্টু 100। তাহলে আমি এটা এখানে একেবারেই করে দিচ্ছি। 100 টাকায় লাভ হয়েছে কত? এত ইন্টু 100। এটা হচ্ছে আমাদের শতকরা লাভ। এবারে শতকরা লাভটা বলে দিয়েছে কত? শতকরা লাভ হচ্ছে যত টাকায় ঘড়িটি কিনেছিলেন তার তত টাকায় লাভ হচ্ছে, অর্থাৎ এক্স। তাহলে এটা ইকুয়াল টু এক্স, এটা ইকুয়াল টু এক্স। এবার এখান থেকেই দ্বিঘাত সমীকরণটা বেরিয়ে যাবে। ওকে, তাহলে প্রশ্নটা আমি মুছে দিচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে প্রশ্নটা লিখে নাও। তাহলে 336 মাইনাস এক্স ইন্টু 100 বাই এক্স ইকুয়াল টু এক্স। ওকে, আচ্ছা, তাহলে এবার এখান থেকে এক্সটাকে এইদিকে নিয়ে যাব, তাহলে কি হবে? বজ্র গুণন হবে, অর্থাৎ এখানে হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 33,600 মাইনাস 100 এক্স। এখানে 100-র সাথে এটা মাল্টিপ্লাই করে দিলাম আর এক্সটাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে কি হবে? এক্সের সাথে গুণ হবে, দ্যাট ইজ বজ্র গুণন। বজ্র গুণন, কোনাকুনি গুণ হবে। ঠিক আছে, এরকম যদি থাকে তাহলে এই কোনাকুনি গুণ হবে। ঠিক আছে, কোনাকুনি গুণ হয়, এটা হচ্ছে বজ্র গুণন। এর সাথে এই কোনাকুনি গুণ হলো। ওকে, তাহলে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 100 এক্স মাইনাস 33,600 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের
দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 33,600 ইকুয়াল টু 0। আচ্ছা, আমাদের লাস্ট অঙ্ক 5 নম্বর অঙ্কটা এখানে বলা হয়েছে একটি বাগান যতজন পরিষ্কার করছিল প্রত্যেককে তত গুণ 30 টাকা দেওয়া হলো। মানে ধরে নিলাম যে লোক সংখ্যা হচ্ছে x জন, মানে x জন বাগান পরিষ্কার করছিল, প্রত্যেককে তত গুণ টাকা দেওয়া হলো। অর্থাৎ প্রত্যেককে দেওয়া হয়েছে, প্রত্যেককে কত টাকা করে দেওয়া হয়েছে বলেছে প্রত্যেককে তত গুণ, যতজন বাগান পরিষ্কার করছিল তত গুণ, অর্থাৎ x গুণ 30, এই x গুণ 30 এত টাকা দেওয়া হয়েছে প্রত্যেককে x গুণ 30। তাহলে এটা হবে কত? এটা হবে 30x টাকা, 30x টাকা। অর্থাৎ এক একজনকে দেওয়া হয়েছে 30x টাকা। আছে কত? x জন, এক একজনকে দেওয়া হয়েছে 30x টাকা। তাহলে মোট কত টাকা দেওয়া হয়েছে? তাহলে আমি এখন হিসাব করব যে মোট দেওয়া হয়েছে কত টাকা। মোট দেওয়া হয়েছে, আছে x জন, এক একজনকে দিয়েছে 30x টাকা। তাহলে প্রত্যেককে মানে টোটাল কত টাকা উঠলো? তো টোটাল উঠেছে 30x। আচ্ছা দাঁড়াও, তো টোটাল হয়েছে 30x ইন্টু এক্স, এত টাকা। টোটাল হয়েছে 30x ইন্টু এক্স টাকা। তাহলে কত এটা? 30x স্কোয়ার, 30x স্কোয়ার টাকা। ওকে, টোটাল হয়েছে কত? 30x স্কোয়ার টাকা। তো এবার এখানে বলেছে মোট কত? 1080 টাকা, অর্থাৎ 30x স্কোয়ার ইকুয়াল টু 1080। তাহলে এটা দাঁড়াচ্ছে 30x স্কোয়ার ইকুয়াল টু 1080। তাহলে এক্স স্কোয়ার কত হবে? 39। এক্স স্কোয়ার হবে 39, না সরি ভুল বললাম, এটা হবে 36। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল টু 0। দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়েছে এবং এই সমীকরণটার আকার এ এক্স স্কোয়ার প্লাস সি ইকুয়াল টু 0 এর মতো দেখতে, এ এক্স স্কোয়ার প্লাস সি ইকুয়াল টু 0 এর মতো দেখতে। বি 0 হতে পারে, ঠিক আছে, বি 0 হতে পারে, সিও 0 হতে পারে, বাট এ 0 হবে না, ঠিক আছে। বি 0 হলে কোনো সমস্যা নেই, সি 0 হলে কোনো সমস্যা নেই, কিন্তু এ নট ইকুয়াল টু 0 হতে হবে। অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ 0 হলে চলবে না, এক্স স্কোয়ারের সহগ 0 হলে চলবে না। তাই এটা অনায়াসে একটা দ্বিঘাত সমীকরণ। ওকে, তাহলে বন্ধুরা আজকে আমরা এই 5টা অঙ্ক করলাম, দ্বিঘাত সমীকরণের গঠন পদ্ধতি নিয়ে 5টা অঙ্ক করলাম। এরপরে আমরা শিখব দ্বিঘাত সমীকরণের সমাধানের পদ্ধতি, এবং তারপরে আমরা আরও অনেক ইন্টারেস্টিং অঙ্ক এরকমভাবেই করতে থাকব। এখন আমরা শুধু দ্বিঘাত সমীকরণটা বানাচ্ছি, এরপর আমরা সমাধানও করব, যেটা কিনা খুবই আরও ইন্টারেস্টিং হতে চলেছে। তাই সেই ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলের সদস্য হয়ে পাশে থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানো, এবং ভিডিওটা অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে সুস্থ থেকো, ভালো থেকো, ওকে বাই।